শুভেচ্ছা, শুভ সময় সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় প্রতিদিনকার আপনাদের প্রিয় আয়োজন এবং প্রতিদিনকার আয়োজন চ্যানেলের পর্দা চ্যানেলের বইমেলার সরাসরি আজকের আয়োজন সরাসরি অমর ২১শে বইমেলা প্রাঙ্গণ থেকে। এবং আজকে সপ্তম দিন এবং আজকে ছুটির দিন অবশ্যই, এবং আজকে প্রচুর ভিড়, যেমনটি বলেছিলাম প্রতিদিন আসলে আমাদের এই মেলাটি জমে উঠছে। এবং আমি যদি দেখাতে পারি, ক্যামেরা যদি ওদিকে ঘোরানো যায়, অনেক অনেক আজকে পাঠকদের জনসমুদ্র মোট কথা একেবারে বলতে গেলে। এবং আমি চেষ্টা করবো আজকে সব কিছু কাভার করার জন্য অল্প অল্প করে। শুরুতেই যেটি নিয়ে কথা বলতে চাই আজকে বরাবরের মতো, আনন্দ আলো বইমেলা প্রতিদিন অবশ্যই আজকের প্রথম পাতায় যেটি সবুজ ফন্টে স্থান পেয়েছে সেটি হচ্ছে বাংলা ভাষা চর্চায় বিদেশিদের আগ্রহ বাড়ছে। এটি একটু ইন্টারেস্টিং একটি খবর, কারণ হচ্ছে এখানে বলা হয়েছে শুরুতেই যে বিদেশি অনেক ছাত্রছাত্রীরা কিন্তু আমাদের দেশে এসে বাংলা ভাষা শিখছে এই মুহূর্তে। এবং আমরা বাংলাকে আসলে প্রাধান্য না দিলেও তারা মনে করছে বাংলা ভাষাটা শিখতে গেলে অনেক কঠিন লাগছে তাদের কাছে, এবং সেটা নিয়ে একটি অভিব্যক্তি এখানে প্রকাশ পেয়েছে। সো আমি একটু পড়েছি, আপনারা পড়লে হয়তো নিশ্চয়ই ভালো লাগতো। এবং উপরে ডান দিকে রয়েছে পাঠকের চাহিদা না জেনেই বই যায় পাঠাগারে। এটি হয়তো অতীতের কথা বলা হয়েছে, এবার বিষয়টি এখানে উঠে আসেনি হয়তো। তারপর হচ্ছে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আগামীকালকে যেহেতু ছুটির দিন, আমরা বলেছি শুরুতেই সকাল 11টা থেকে এই মেলা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আগামীকাল শুরু হবে একটু দেরিতে, কারণ বাচ্চাদের পরীক্ষা রয়েছে ছোট্ট বন্ধুদের। সো আগামীকালকে মেলা যদি আসতে হয় সেক্ষেত্রে আপনাদের আসতে হবে 11টার পরিবর্তে দুপুর 2টায়। বারবার বলে দিচ্ছে আগামীকালকে মেলা কিন্তু 11টায় শুরু হচ্ছে না, দুপুর 2টায় শুরু হচ্ছে, খেয়াল রাখবেন। কারণ কালকে শিশু কর্নার যে আয়োজনটি হয়ে থাকে সেই আয়োজনটি কালকে হচ্ছে না পরীক্ষার কারণে। আমি আরেকটু যদি কথা বলি, একটি বিষয় উঠে এসছে, ধর্মীয় বই বেশ বিক্রি হচ্ছে। এটা একটু বড় আর্টিকেল, এটি পড়লে পুরোপুরি বোঝা যেত, তবে অনেক মজার একটি আর্টিকেল। এটি পড়লে আসলে পুরো আয়োজনটি কেমন হয়েছে, কেন বিক্রি বেড়েছে সেই ব্যাপারে জানা যেত আসলে। এবং বইমেলায় পারিবারিক আড্ডা একটি শুভ উদ্যোগ, এটি সবচেয়ে ভালো দিক আজকের আমার কাছে মনে হয় আনন্দ আলো বইমেলার প্রতিদিনের এই আয়োজনে। কারণ হচ্ছে এখানে অনেক পরিবার এসে একসঙ্গে, বাবা যখন তার ছেলে বা কন্যাকে বা পুত্রকে নিয়ে আসে এখানে ঘুরতে, তখন একটি জায়গায় বসে আসলে আড্ডা দেবার সুযোগ পায় এবং অনেক ভালো মন্দ কথাবার্তা কিন্তু হয়, সাহিত্য আড্ডা হতে পারে। সুপ্রিয় দর্শক, আমি প্রথম থেকে যাকে মিস করছিলাম, আমাদের এই আয়োজনের শুরুতে যেই চেহারাটি সবসময় আমরা দেখি, বরেণ্য কবি স্টার্লিন ভাই আছেন আমাদের সঙ্গে আজকে। তাকে আজকে আমরা পেয়েছি শেষমেশ। তিনি ভীষণ ব্যস্ত আমি জানি, তারপরে তিনি চ্যানেলের এই আয়োজনটা সবসময় এসে থাকেন। কেমন আছেন সেলভি? ভালো আছি। খুব গম্ভীরভাবে বললেন, কেমন কেমন লাগছে এবারে বইমেলা? আছে বইমেলা। বইমেলা তো আর এখানে স্বর্ণ দিয়ে বাঁধানো যাবে না। জি, যতটা সম্ভব কিছুটা হয়তো চেষ্টা করেছে এবার ভালো করার, তবে এখনো ধুলোবালি মোচন করার কোনো ব্যবস্থা সেরকম দেখছি না। অন্য অন্যবারের বইমেলা যা ছিল ধুলোবালির অবস্থা একই রকম। তো সেই দিক থেকে আমি মনে করি যে আয়োজক সংস্থা বাংলা একাডেমিকে এ ব্যাপারে আরও বেশি গুরুত্ব দিতে হবে, সচেতন হতে হবে। এবং ময়লা অনেক বেশি দেখতে পাচ্ছি, এগুলো একটু পরিচ্ছন্ন করা দরকার। উঁচু নিচু আছে অনেক জায়গায়। উঁচু নিচু আছে, তারপরে পাতা টাতা পড়ে আছে, নানা রকম যেটা থাকে আর কি। তো এই ব্যবস্থাপনাটা বাংলা একাডেমি যদি করে, আরও বেশি করে করে, মনোযোগ দেয়, তাহলে আমরা খুব আনন্দিত হব। আপনি বলেছেন নিশ্চয়ই দৃষ্টি আকর্ষণ করবে এখন। এবারের বইমেলাতে প্রকাশকরা যেটি বলছেন যে প্রচুর স্টল হয়েছে, সর্বোচ্চ স্টল নাকি এবারই হয়েছে, আপনি কি একমত কিনা বা আপনি দেখেছেন কি? না, দেখেছি, আমি একটু ঘুরে ঘুরে দেখলাম। সবই তো একবারে দেখা যাবে না, একটু ঘুরতে হবে। তবে স্টল বেশি হওয়াতে কিছু যায় আসে না, ভালো বই এসেছে কিনা সেটি হলো মূল কথা। একদম। অসংখ্য আবর্জনা, তার মধ্যে একটা গোলাপ ফুল, সেই গোলাপ ফুলটাই খুব গুরুত্বপূর্ণ। রাইট। আমরা চাই ভালো বই, পাঠযোগ্য বই, এবং যা আমাদের জেনারেশনকে, আমাদের প্রজন্মকে শেখাবে কিভাবে মানুষ হিসাবে গড়ে উঠতে হয়, বাংলা ভাষার মূল মর্মটা কি, বাংলা ভাষা কতটা স্ট্রেনথেন করা যায় এই লেখার ভেতর দিয়ে, সেটি হচ্ছে আমাদের মূল কথা। বাংলা ভাষার যদি শক্তি তৈরি করা না যায়, বাংলা ভাষা যদি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, তো এরকম হাজার হাজার বইমেলা করে কোনো লাভ হবে না। বইমেলার মূল যে জায়গা, মাতৃভাষাকে ভালোবাসা। ইরানের এক কবি সেদিন এসেছিলেন আমাদের জাতীয় কবিতা পরিষদে, তিনি বললেন, আমি বিস্মিত হই যে তোমরা ইংরেজি শেখার জন্য যতটা দৌড়ঝাঁপ করো, বাংলা ভাষা, তোমার মায়ের ভাষার জন্য তুমি দৌড়ঝাঁপ করো না। ও বললো যে আমি তো আমার মাতৃভাষা শেখার চেষ্টা করি, বয়স আমার 80 বছর, আমি বাংলা ভাষা, তোমাদের উচিত বাংলা ভাষা শেখা, আমি তো মাতৃভাষা শেখার জন্য, ফার্সি শেখার জন্য এখনো চেষ্টা করছি। এবং শুরুতে আমি যে কথাটি বললাম, এই বাংলা ভাষা চর্চা বিদেশিদের আগ্রহ বাড়ছে। বাড়ছে এই কারণে যে আমাদের এখানে তো একটা বাজার আছে, এইখানে কিন্তু একটা পরিবেশ তৈরি করার চেষ্টা সব সাম্রাজ্যবাদী শক্তিদের আছে, যারা চায় এই বাজারটা দখল করলে 20 কোটি 30 কোটি মানুষ তার প্রোডাক্টটা পারচেস করবে, তার প্রোডাক্টটা কিনবে, হ্যাঁ, বুঝে হোক না বুঝে হোক, আর বিজ্ঞাপনের স্রোতে ভেসে যাবে, সে তার একটা প্রোডাক্ট কিনবে।
আমেরিকা, চীন, রাশিয়া, জাপান, ইউরোপের সব দেশ তারা চাচ্ছে বাংলাদেশের বাজারটা তাদের নিতে হবে। এই যে পুঁজিবাদের মানে একটা প্রভাব পুঁজিবাদের আছে। যে ধর্ম, Right. আমরা কোন প্রোডাক্টটা কিনবো কিংবা আমাদের প্রোডাক্ট কিভাবে বাজারে অন্য দেশে দেবো সেটা আমরা চেষ্টা করতে হবে। আমাদের বইও কিন্তু একটা প্রোডাক্ট। Right. এই প্রোডাক্টটাকে আমরা কোনোদিন নিতে পারিনি বিশ্বের কোনো জায়গায়। আমরা এই বইগুলো অনুবাদ ঠিকমতো করিনি। আমাদের অসংখ্য সংস্থা আছে, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আছে, বাংলা একাডেমি আছে, শিল্পকলা একাডেমি আছে, শিশু একাডেমি আছে। এদের কোনোদিন কোনো মনোযোগ দেখিনি যে আমার দেশের সেরা সাহিত্যগুলোকে অনুবাদ করে বিদেশে মানে বই হিসাবে জি, সেখানে সেল অনুবাদ করা। করে, হ্যাঁ। আমাদের যে এম্বাসিগুলো আছে তাদের দায়িত্ব কি, তারা কি কাজ করে এখন সেটা কি কিন্তু সক্রিয় সরকার- হচ্ছে বলে মনে হয়? সক্রিয় কখনো কখনো নতুন সরকার আসলে একটু সক্রিয় ভাব দেখায়, আবার যা তাই হয়ে যায়। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে একটা নতুন স্বপ্ন তৈরি হয়েছে, সেই স্বপ্ন সফল করার জন্য সকলের দায়িত্ব আছে। জি। আমরা আর ফ্যাসিস্টকে বারবার বাংলা একাডেমিতে দেখতে চাই না, আমরা ফ্যাসিস্টকে আর দেশে দেখতে চাই না। আমরা চাই একটা গণতান্ত্রিক দেশ, যে গণতান্ত্রিক দেশ আমাদের জাতি হিসাবে একটা সম্মানের জায়গা তৈরি করে দেবে, যেন আমরা নির্বিঘ্নে আমাদের কথা বলতে পারি, আমাদের মত প্রকাশের স্বাধীনতা যেন আমরা পাই। আমাদের চিন্তার মুক্তির যে আন্দোলন, যে রেনেসা 19 শতকে শুরু হয়েছিল মাইকেল মধুসূদন দত্ত, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের ভেতর দিয়ে সেই রেনেসাটা যেন ধারাবাহিক রূপ পায়। আমরা যদি শুধু একটা দলের কথা না বলি, আমরা শুধু একটা দলের মত প্রকাশ করে যেন আমরা আমাদেরকে মানে দেশের মধ্যে জাতীয় সংকুচিত প্রতিষ্ঠা করতে করে না পারি। ফেলি। Right. আমরা যেন এই সংকুচিত না হই, আমরা যেন আরও সম্প্রসারিত হই আমাদের চেতনা দিয়ে, আমাদের লেখা দিয়ে, আমাদের বুদ্ধি বিবেক দিয়ে, আমাদের বইমেলা দিয়ে, আমাদের প্রকাশনা দিয়ে, আমাদের সব গণমাধ্যম দিয়ে সব এক হয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেটা হচ্ছে মূল মর্ম কথা। একদম। আজকে একটু ছোট্ট করে শুনতে চাই এবারের প্রকাশনা কি আসছে? আমার এবারে এসছে শীতের সংগঠন, কবিতার বই। অবশ্যই। শুনলে মনে হবে শীতের সংগঠন এরকম একটা নাম হয় নাকি। একটা কবিতা, আচ্ছা আমি শুনি, শোনাবো। বইটা সম্পর্কে শুনি। তো এই বইটা বের করেছে কণ্ঠস্বর প্রকাশনী, 504 নম্বর স্টল। বইটার দাম হলো 200 টাকা। মানে যদি কেউ কেনেন হয়তো কিছু সেখানে ইয়ে দিবে, কনসিডার করা হবে। consider করা এবার হবে। এমনিতে প্রিয় দর্শক আপনাদের জন্য কিন্তু 25% কমিশন রয়েছে হ্যাঁ, তো বই রয়েছে। কেনার সবচাইতে, হ্যাঁ। আমার কথা হলো যে চ্যানেল আই কিন্তু একটা অসাধারণ গণমাধ্যম, এই কারণে যে সে সবসময় সংস্কৃতি এবং সাহিত্যের দিকে কিন্তু তার একটা ঝোঁক থাকে। প্রতি বছর বইমেলায় যে চ্যানেল আই একটা লাইভ করে, সরাসরি যে পাঠক দর্শক লেখকদের সঙ্গে একটা সমন্বয় করে এবং তাদেরকে উপস্থাপন করে, সেটা অনেক বড় এবং আমাদের জন্য এটা অনেক বড় পাওয়া। এবং আমি মনে করি চ্যানেল আই এটারই পুরোধা, তারাই প্রথম শুরু করেছিল এখানে, তারপরে বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য মিডিয়ার এখানে আসে। সকলের উচিত যে প্রকৃত লেখকদের খুঁজে তাদের কথা শোনা, তাদের কথা বলা, পাঠকদের কথা শোনা, যেন আমরা এক দলের লোকের কথা না শুনি, তাহলে কিন্তু আবার যা তাই হয়ে যাবে। তো আমি সালমা, এবারে কি একটু শোনাবেন নাকি একটা কবিতা ছোট্ট দর্শকদের করে? অনুরোধ করবো যে এই বইটি যদি আপনারা কেনেন আপনাদের ভালো লাগবে। কণ্ঠস্বর নিশ্চয়ই ভালো লাগবে, প্রকাশনী, নিশ্চয়ই ভালো লাগবে। 504 নম্বর স্টল। আমি দর্শকদের জন্য একটা ছোট্ট কবিতা বলি। কবিতার নাম হচ্ছে সম্মতি। রাখো হাত এই বুকের উপরে, বলো তুমি ভালোবাসো। রাখো চোখ এই চোখের শিখরে, ঢেলে দাও উচ্ছ্বাস। এখনো পাতার মাথা দোলে আর সম্মতি আছে প্রেমে, প্রেমের পায়ের শব্দে হঠাৎ শহর গিয়েছে থেমে। গ্রাম নগরের ভেদাভেদ ভুলে তোমার অশ্রু জল, আলিঙ্গনের আবেগে আবার হয়ে ওঠে উজ্জ্বল। কার বিদ্যুৎ বিকশিত ফুলে, কার ঠোঁট কাঁপে ঠোঁটে, তাকে কাছে নিতে চেয়েছি সমূলে, যেখানে হৃদয় ফোটে। সুপ্রিয় দর্শক, শীতের সংগঠন এজাজুদ্দিন সালিনের এবারের প্রকাশনা, তরুণদের বিশেষ করে বলছি, এটা কিনলে কোনোভাবে আপনারা ঠকবেন না। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আবারও দেখা হবে নিশ্চয়ই খুব সামনে। আমাদের সঙ্গে নারী লেখক আছেন, উনি অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। ভালোবাসার ছিন্ন গোলাপ গল্পের বই নুরুন নাহার তুলি লিখেছেন। জি, উনি অধীর আগ্রহে দর্শকদের দেখানোর জন্য বসে আছেন। তার বইটি সম্পর্কে জানবো আমরা, কি নিয়ে লেখা বইটি দর্শকদের একটু বলেন। এখানে 9টি ছোট গল্প আছে আমার, দেশে বিদেশের বিভিন্ন অভিজ্ঞতার আলোকে রচিত। আর হলো কিছু 3টা গল্প আছে একদম বাস্তব জীবনে, মানে সত্য ঘটনা অবলম্বনে একটু রং লাগানো আছে। আন্ডারওয়ার্ল্ডের গল্প একটা ছোট। তো আশা করি যে পাঠক হবে না, নিরাশ হবে না বইটা কিনে পড়ে। প্রথম প্রকাশনা আপনার? না, এটা প্রথম না। 2022-এ আমার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, সেটার নাম ছিল ভালোবেসে অবশেষে। আমি বিশ্বাস করি যে ভালোবাসা ছাড়া জগৎ সংসারে পজিটিভ কিছুই হয় না। Right. যে কোনো ভালো কিছু করতে হলে ভালোবাসা
অপরিহার্য। একদম। তা আমার এই গল্পের বইটাতে রয়্যাল প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে 9টা ছোট গল্প নিয়ে। এখানে মায়ের যে প্রবাসী সন্তানেরা যে থাকে, মায়েদের ভেতরের যে একটা হাহাকার, সেটাও যেমন আছে, আছে আন্ডারওয়ার্ল্ডের একটা কিছু আছে, মানুষের যে বাবা। মানুষের যে একটা কি বলে একটা চিরন্তন যে চাহিদা, সেটা যদি মিটাতে না পারে কেউ, সেটা যে কিভাবে সে কোন পথে যায় সেসবও আছে। আছে পারিবারিক যদি কেউ সেই পরিবারটাকে যদি কেউ মিশিয়ে রাখতে না পারে, সেখানে তার জীবনের পরিণতিটা কি হতে পারে, কোথায় পাওয়া শেষ যাচ্ছে? পরিণতিটা রয়্যাল প্রকাশনী। রয়্যালে, আবারও বলছি প্রিয় দর্শক, রয়্যালে নিশ্চয়ই আপনারা নুরুন নাহার তুলির এই গল্পটি পড়বেন। তিনি 2022-এ কাব্য লিখেছিলেন, সেই বইটি আমরা পড়েছি, আমাদের ভালো লেগেছিল। আন্তরিক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। আমি সানারাই দেবী শানু আছেন আমাদের সঙ্গে আজকে। তার অনেকগুলো অবতার আমরা দেখেছি, মানে মানে একাধিক দেখেছি আর কি। আমরা তাকে লাক্স চ্যানেলের সুপারস্টার হিসেবে পেয়েছিলাম শুরুতে, সেটা তো বহু আগের কথা। এখন অভিনয় শিল্পী, এখন তিনি লিখতে লিখতে কাব্য লিখতে লিখতে এখন তিনি মাইথোলজিতে ঢুকেছেন। আমি আজকে খুব অবাক হয়েছি এবং চমৎকার যতটুকু পড়েছি। বইটি দেখাতে চাই দর্শকদেরকে। সানুদি, বাঘ মানুষ, একটু যদি তুমি বলো না। হ্যাঁ, আমি সেটাই ভাবছিলাম যে মেলার মাঠে যখন আমি আসি, আমি শুধুমাত্র একজন লেখক শানু। আমার পাঠকের কাছে আমি আসলে আমি মানে আসি যে পাঠকের কাছে আমার যে গল্পটা আমি বলতে চাই, সেই গল্পটা যেন আমি বই আকারে পৌঁছে দিতে পারি। প্রতি বছর বইমেলায় আমার একটা আয়োজন থাকে যে পাঠকদের জন্যই। এবছরের আয়োজনটা একদমই ভিন্নধর্মী। বইটির নাম হচ্ছে বাঘ মানুষ। এটা মিথোলজিক্যাল থ্রিলার উপন্যাস। কেন ঢোকা হলো? আচ্ছা, আমি আমার মণিপুরি মিথোলজি নিয়ে কাজ করতে শুরু করেছি গত বছর থেকে। আমি ইক্রিমিকি থেকে একটি শিশুতোষ গ্রন্থ বেরিয়েছিল, পেবেত নাম। তো আমার কাছে মনে হয়েছে যে আমার প্রাচীন যে লোকগাথাগুলো আছে মণিপুরি মিথোলজির, সেই গল্পগুলো নিয়ে আসলে কাজ করার অনেক জায়গা ক্ষেত্র আছে। এবং এই গল্পটি মানে পছন্দ করার ক্ষেত্রে আমার লেখক হিসেবে আমার যে ভাবনা জায়গাটা কাজ করেছে যে আমরা প্রত্যেকেই হয়তো বা আমাদের প্রত্যেকের ভিতরে হয়তো বা একটা বাঘ মানুষ অ্যানিমাল স্পিরিট। হ্যাঁ, কারণ হচ্ছে মূল যে গল্পটা আমি আসলে ডিসক্লোজ করব না দর্শকদেরকে, মানে পাঠকদেরকে আসলে এখনই পুরোটা যদি আমি জানিয়ে দিই তাহলে বইটা সংগ্রহ করার আগ্রহটা কমে যাবে। তো হ্যাঁ, এই যে স্পিরিটটা, আসলে অ্যানিমাল স্পিরিটটা, সেটাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আমাদের প্রত্যেকের। আর মূল যে মিথোলজি যে গল্পটা, অর্ধেক বাঘ অর্ধেক মানুষের, এটি মূল গল্পটার নাম হচ্ছে কেইবু কেই ওইবা মণিপুরি ভাষায়। সেটাকেই আমি আসলে বাংলা ভাষাভাষী পাঠকদের উপযোগী করে একটা থ্রিলার ফিকশন, সুন্দরবনের গহীন অরণ্যের প্রেক্ষাপটে আমি আসলে এটা মানে পেছনটাকে পড়ে শোনাবো। হ্যাঁ, অবশ্যই। অর্ধেক বাঘ অর্ধেক মানুষ, এমন অদ্ভুত এক প্রাণীর কথা লেখা আছে মণিপুরি মিথোলজিতে। এদিকে দুম করেই মানুষ নিখোঁজ হচ্ছে সুন্দরবনের রিসোর্টগুলোতে। সেখানে বাঘের মুন্ড আর মানুষের দেহের সংমিশ্রণে কোনো এক প্রাণী নাকি দেখেছে কেউ কেউ। এই বাঘ মানুষ কি তবে মিথ্যা না সত্যি? মানে এই বাঘ মানুষটা কি মিথ নাকি সত্যি? কারণ আসলে মিথ এমনিতেই একটা পরাবাস্তব, একটা রহস্যময় একটা আবহ তৈরি করে। এটার এন্ডিং আছে কি নেই এটা আমরা আসলে জানি না। তো সেই গল্পটাকেই আমি আমার পাঠকদের জন্য একটা ফিকশনের আদলে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করছি। কোথায় পাওয়া যাচ্ছে আরেকবার? আজব প্রকাশের স্টল নাম্বার 398-399। আমি আশা করছি যে এই গল্পটি আমি আমার পাঠকদের কাছে তুলে ধরতে চাই। সেই আগ্রহের জায়গা থেকে পাঠকরা অবশ্যই সংগ্রহ করবে। সানুদি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং হিয়ার। আমি নিশ্চয়ই অনুরোধ তো করেই ছিল, তারপরে তোমার পাঠক তো আছে, ভক্তরা প্রত্যেক বছর এসে ভালো থাকবে, নিশ্চয়ই মেলা ঘুরে দেখবে। আমাদের সঙ্গে আরেকজন লেখক আছেন, দত্তক খোরশেদ আলম। এই বইটি মানে আমি আগেও পেয়েছিলাম, তাই না? এটা কি এবছর বেরিয়েছে? এবছর বেরিয়েছে নতুন বই। আচ্ছা, প্রথমে চ্যানেল আই এবং চ্যানেল আইয়ের পরিবারবর্গকে আমার আন্তরিক সালাম রইল আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। দত্তক বইটি একটি গল্পগ্রন্থ। এখানে মানুষের জীবনমুখী বাস্তবধর্মী কিছু গল্পগুলো এই বইটিতে তুলে ধরা হয়েছে। মোট 21টি গল্প আছে বইটিতে এবং বইটি বের করেছে অনন্যা, প্যাভিলিয়ন নম্বর 27। কি বিষয়বস্তু? আসলে বিষয়বস্তু এক একটি বই এক একটি গল্প এক এক রকম ভাবে। যেমন দত্তক, যে বই গল্প দিয়ে নামকরণ করা হয়েছে একজন নিঃসন্তান দম্পতি। নিঃসন্তানের দম্পতি হওয়ার তাদের পিছনের কারণটা হচ্ছে পুরুষের সমস্যা, যেটা অ্যাজোস্পার্মিয়া বলি আমরা। অ্যাজোস্পার্মিয়াতে ভদ্রলোকের কোনো সন্তান থাকে না দেখে পরবর্তীতে একটা বাচ্চা দত্তক নেয় এবং দত্তক নেওয়ার পরে যে মেয়েটাকে দত্তক নেয়, বাচ্চাটা আবার ডিমাইলিনেটিং ডিজঅর্ডার, এটা এক ধরনের দুরারোগ্য ব্যাধি, ডিমাইলিনেটিং ডিজঅর্ডার। এই অসুখে বাচ্চাটা পড়ে যায়। তখন বাচ্চাটা একটা স্পেশাল চাইল্ড হিসেবে বড় হতে থাকে।
এক বাচ্চা হচ্ছে না, পরবর্তীতে বাচ্চাটা যখন আবার স্পেশাল চাইল্ড হয়ে বড় হতে থাকে তখন সেই ফ্যামিলি সদস্যদের জন্য প্রতিটা দিন হয়ে ওঠে একটা যুদ্ধের মতো। জি। তারা যুদ্ধ করে করে বাচ্চাটাকে বড় করতে থাকে এবং পরবর্তীতে আহ, 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 যেই ভদ্রলোকের সমস্যা থাকে পরবর্তী উনি অপারেশনের মাধ্যমে এটা ঠিক হওয়াতে তাদের কোলে আবার নতুন বাচ্চা আসে। এটা একটি গল্প, একটা মানে সাসপেন্স ক্লিয়ার করলে আর করবেন না। জি। কোথায় পাওয়া যাবে দর্শকদের আরেকবার একটু বলে এটা দিন। অনন্যা প্যাভিলিয়ন নম্বর 27 উসরাত উদ্যান। বইটি এখন ভীষণ সাড়া পাচ্ছি, পাঠকরা ব্যাপকভাবে অনেক অনেক সাড়া শুভকামনা দিচ্ছে এবং বইটি চলছেও ভালো। খোরশেদ আলম, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। Thank you. এবং প্রিয় দর্শক, এটি কিন্তু আসলে একটি অ্যালার্মিং ইস্যু যে আমাদের পৃথিবীতে কিন্তু একটি ইস্যু নিয়ে কথাই বলা হয় না, সেটি হচ্ছে আমাদের জন্মহার কিন্তু দিন দিন অনেক কমে আসছে আসলে, স্পেশালি আমাদের এশিয়ান কন্টিনেন্টে। আমি আরেকজন লেখককে ডাকতে চাই, আমাদের সঙ্গে এবারে রয়েছেন, তার পুত্র আছেন সঙ্গে আশা করছি। মোস্তাফিজুর রহমান রেমন্ড লিখেছেন অচল। কি অচল হলো? আসলে এখানে অচল বলতে যেটা বোঝাচ্ছি, আমরা যদি একটু ধরে নিই অচল পয়সা, অচল পয়সাকে কিন্তু দোকানদার মূল্য না দিলেও আমরা কিন্তু টিকিট কেটে মিউজিয়ামে দেখতে চাই। আর এখানে অচল উপমা অর্থে যেটা হয়েছে, আমাদের সমাজে কিছু অনেস্ট মানুষ আছে যাদেরকে আমরা আসলে অচল মনে করি। একটা সময় আসবে রাজনৈতিক দলে আমরা এই অচল মানুষগুলোকে খুঁজে বেড়াবো, আমরা কর্পোরেট লেভেলে এই অচল মানুষগুলোকে খুঁজে বেড়াবো, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে অচল মানুষগুলো খুঁজে বেড়াবো। অর্থাৎ সৎ মানুষগুলোকে আমরা যে অবহেলাটা করছি সেটাই উপন্যাসে বিভিন্ন চরিত্রের মাধ্যমে এখানে ফুটে উঠেছে। মলাটটি কিন্তু অনেক কথা বলছে। হ্যাঁ, এটা কিভাবে সাজানো হয়েছে? এখানে আসলে দেখেন একটা সময় এই হারিকেনটা আমাদেরকে আলো দিয়েছে, বাট আমরা এখন এটাকে ভুলেই গিয়েছি। এখানে দেখেন এই যে সাইকেলের মধ্যে যেই লাইট, এটা আমরা একটা সময় যখন আমাদের ছেলেবেলা আমরা এই সাইকেল চালিয়েছি, টারবাইন ঘুরিয়ে এই লাইট জ্বলেছে, কিন্তু এখন কিন্তু আমরা এগুলোকে ফেলে রাখছি। এই প্রজন্ম তো দেখিনি। আসলে আমি এটাকে উপমার্থ ওই যে আমরা যে মানুষগুলোকেও কিন্তু এইভাবে একটা সময় ফেলে রাখছি, বাট আমরা ভুলে যাই এরা এক সময় আলো দিয়েছে। তো আসলে চমৎকার ভাবনা থেকে বইটি লেখা। কোথায় পাওয়া যাচ্ছে? এটা কণ্ঠস্ব প্রকাশনী 504 নম্বর স্টল। স্টালিন ভাই যে থার্ড বইটা বের করেছে, এটা আমি একজন প্রকাশক, কণ্ঠস্ব প্রকাশনী শতাধিকার আমি। আর আমার এর আগে 7-8টা কাব্যগ্রন্থের পরে এটা প্রথম উপন্যাস আসলো আমার। চমৎকার। প্রকাশক যখন নিজেই বই লিখেন এবং তার ভাবনা যখন অনেক সুন্দর হয়, আন্তরিক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, আবারও আসবেন নিশ্চয়ই। অচল পড়বার আমন্ত্রণ রইল সবাইকে। এবং তোমার জন্য ছোট কাকুর চকলেট ধরো, বেশি করে নাও, অনেকগুলো না। এই যে ছোট কাকু ক্লাবের পক্ষ থেকে তোমার জন্য চকলেট। যাও। থ্যাংক ইউ ভেরি মাচ। ও পড়ে গেছে, উঠেই নাও। আর একজন লেখক আছেন, লেখিকা আছেন আমাদের সঙ্গে, দুটি বই হাতে দেখতে পাচ্ছি ওনার, দয়া করে আসবেন। আজকে অনেক লেখকরা এসেছেন। জীবন যখন জাদুঘর, ইলোরা সোমা লিখেছেন, আরেকটি লিখেছেন হচ্ছে স্কুল ছুটি। দুটি কি এবার বেরিয়েছে? না, এটা আমার জীবন যখন জাদুঘর, এটা আমার এবার বের হয়েছে 2025। এটা 2023 ছিল, সরি 24 ছিল এটা স্কুল ছুটি। জীবন যখন জাদুঘর কি নিয়ে লেখা? আসলে এটা জীবন যখন জাদুঘর, নারীরা হলো এমনিতেই আমরা যখন ঘর সংসার করি অথবা বাবা মায়ের ঘরে থাকি, আমাদের জীবন কিন্তু জাদুর মতোই, মানে চিরাচরিত জীবন যেটা আমাদের চলে, এটা আমার মনে হয় জীবন জাদুর মতোই চলে। এই জন্য আমার বইয়ের নাম জীবন যখন জাদুঘর। জাদুঘর তো মিউজিয়াম বোঝানো হচ্ছে। আচ্ছা, মেটাফরিক্যালি। ওকে, আচ্ছা। আর পেছনের বইটা যদি দেখি, স্কুল ছুটি কি নিয়ে লেখা বাচ্চাদের জন্য? জি, এটা আমার শিশুতোষ ছড়ার বই। এটা আমার 2024 মানে অমর একুশে বই মেলায় বের হয়েছিল। তখন আমার মানে 2 দিন মাত্র ছিল মেলা, তখন আমার লাস্ট দিকে বের হয়েছে। সো আমি এবারও আমার এটার মোড়ক উন্মোচন করব, আমার ইচ্ছা আছে। আর এটা আমার 2টা স্কুলে পাঠ্যক্রমে আমার চলতেছে, নার্সারি কেজিতে। আমি অনেক হ্যাপি আমার বই চলাতে। আন্তরিক ধন্যবাদ। ইলোরা, আপনি ঘুরে দেখবেন মেলা, নিশ্চয়ই ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। আমাদের সঙ্গে লেখক আছেন, আরও অনেক অনেক লেখক আছেন, দর্শকদের সাথে কথা বলার চেষ্টা করব আজকে। মহামারী যুদ্ধ অতঃপর, এমডি সুব্রত, আমি এসডি সুব্রত, দুঃখিত। আপনি কী নিয়ে লিখেছেন বইটি? এটা আসলে শুরু করেছিলাম আমাদের কোভিড পরবর্তী সিচুয়েশন থেকে। কোভিডের পরবর্তীতে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, তারপরে খাদ্য নিরাপত্তার একটা বিষয় ছিল সেসব, এবং সেখানে আছে যুদ্ধ, প্রেম, ভালোবাসাও আছে, ভাষা আছে, আমাদের দেশের মুক্তিযুদ্ধ সম্পর্কিত বিভিন্ন কবিতাও আছে। বাহ, চমৎকার। আর কি ভাবনা থেকে লেখা, আসলে কেন লিখলেন এই বইটি? এটা আসলে মূলত বর্তমান পৃথিবীতে যে মানবিক সংকট চলছে, সেখান থেকে মূলত আমি প্রথম এটাতে উৎসাহিত হয়ে লিখি আর কি। যুদ্ধ, তারপরে আনুষঙ্গিক বিষয়গুলো আসে, ব্যক্তিগত অনুভূতি আছে, প্রেম ভালোবাসা আছে। আচ্ছা, চমৎকার। কোথায় পাওয়া যাচ্ছে? হ্যাঁ, বইটা গাঙ্গুর প্রকাশনী প্রকাশ করেছে। এখানে আছে লিটল মেক চত্বরে 5 নম্বর, এবং মূল মেলায় আছে 607 এবং 8 নম্বর স্টলে।
মহামারী যুদ্ধ অতঃপর। প্রিয় দর্শক, পড়বেন নিশ্চয়ই এসডি সুব্রত। আন্তরিক ধন্যবাদ আপনাকে। আরও একজন তরুণ লেখিকা দেখতে পাচ্ছি, তরুণ লেখকরাও আছেন। আমি একজন তরুণ লেখককে রাখতে চাই। তার গোলাপি রঙের একটি মলার দেখতে পাচ্ছি। এটা কি কাব্যগ্রন্থ? নবরূপ, দ্য টেলস অফ ট্রু, পবিত্র কুমার মণ্ডল। কি নিয়ে লেখা একটু দর্শকদেরকে বলুন। থ্যাংক ইউ সো মাচ। গতবারও আপনার সাথে ইন্টারভিউ হয়েছিল, সেটা হচ্ছে কবিতার বই নিয়ে, সেটা ছিল ধ্রুবতারা কাব্যগ্রন্থ। এবারে নিয়ে আসছি নবরূপ, একটা গল্পগ্রন্থ, 26টা গল্প আছে এর ভিতরে। আর এই গল্পটা হচ্ছে সত্যর গল্প, মানুষের জীবনের গল্প, সময়ের গল্প, এবং মানুষের জন্ম থেকে শুরু করে শেষ অবধি যে বিভিন্ন ঘটনা অঘটন থাকে তার বাস্তব প্রেক্ষাপটে এই গল্পগুলোর উদ্ভব। এবং এটা মানুষের হৃদয়ে ছুঁয়ে যাবে। আমাদের প্রত্যেক জীবনে কর্মব্যস্ততা জীবন থাকে, কতগুলো গল্প আছে এখানে? 26টা গল্প আছে, 26টা গল্প ইউনিক। এবং এটা নবরূপ গল্প নাম দেওয়ার মেন সার্থকতা যেটা, সেটা হচ্ছে নতুন ধারার গল্প, ছোট গল্প, দ্য শর্ট স্টোরিজ বাট দ্য নিউ স্টাইল অ্যান্ড নিউ প্যাশন অ্যান্ড নিউ থিম ফর দ্য সমসাময়িক ঘটনা। আশা করি সবার ভালো লাগবে। এবং বইটি পাওয়া যাবে অমর প্রকাশনী 354, 355 নম্বরের স্টল। এছাড়াও পাওয়া যাবে উচ্ছ্বাস প্রকাশনী থেকে 669। আশা করি সকলের ভালো লাগবে। অনলাইনে পাওয়া যাবে? হ্যাঁ, অনলাইন রকমারি.com এবং বই বাজারে পাওয়া যাবে। সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। থ্যাংক ইউ সো মাচ। আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন। একজন লেখিকা আছেন, আমি একটু আমন্ত্রণ জানাতে চাই সম্মানিত লেখিকাকে। মাহবুবা বেগম আছেন, অনুভূতির বাস্তবতা নিয়ে। গল্পের বই? জি না, এটা উপন্যাস। আচ্ছা, কি নিয়ে লেখা? এটার মূল বিষয়বস্তু হচ্ছে যে আমাদের যে সমাজ সংসার অনেক বিষয় আছে যা আমাদের ভাবনা এবং বাস্তবতা থেকে একটু ভিন্ন হয়। যেমন আমরা যদি বলি এই পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে এখনও কিন্তু ওমেনরা নির্যাতিত হচ্ছে, এখনও বঞ্চিত হচ্ছে, অবহেলিত হচ্ছে। সুতরাং এই ভাবনা বা বাস্তবতা দুটোর মধ্যে পার্থক্য আছে। আবার আমরা অনেক সময় ভাবি যে বাবা মায়ের সহায়ক হচ্ছে সন্তান যখন তারা বৃদ্ধ হবেন, কিন্তু তারও বাস্তবতা এখন একটু পাল্টে গেছে। শিক্ষক শ্রদ্ধার জায়গায় থাকবেন, কিন্তু বাস্তবতা একটু পাল্টে গেছে। এইরকম সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক বিভিন্ন বাস্তবতার যে আমাদের অনুভূতিগুলো, সেই অনুভূতিগুলো থেকে এই বইটি লিখবার চেষ্টা করেছি। সেটা লিখবার চেষ্টা করেছি যে আসলে আমাদের সব ব্যাপারে একটু ইতিবাচক হতে হবে। যদি ইতিবাচকভাবে ভাবতে পারি তাহলে পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গাতে নারীরাও যেমন গুরুত্ব পাবে, বাবা মাও তার সম্মান পাবে, শিক্ষকরাও তার শ্রদ্ধা পাবে। অর্থাৎ সমাজে প্রত্যেকে সহ অবস্থানে থেকে আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারবো, সমাজে গিয়ে যাবে। আন্তরিক ধন্যবাদ আপনাকে। কোথায় পাওয়া যাচ্ছে? এই বইটা পাওয়া যাচ্ছে কারুবাগ প্রকাশনী 357 এবং 58 নম্বর স্টলে। এই বইটি বিশেষ করে পড়ার অনুরোধ হলে সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনাকে। এই বিষয়গুলো আমাদেরকে অনেক হৃদয় ছোঁয়া, আমি বিশ্বাস করি। এখনও সে ধরনের নির্মাণ বা সে ধরনের বই আর লেখা খুব একটা হয় না আগের মতো। আমি দেখতে পাচ্ছি একজন হাতে স্টক মার্কেট এক্সপ্লেইন বাই আ হাই স্কলার। আমার সঙ্গে একটা স্কলার আছেন, আরিফ মালিক, রাইট? কেমন আছেন? জি, ভালো আছি। কি নিয়ে লেখা? আপনি পড়াশোনা করছেন? জি, আমি এখন হাই স্কুলে এখনো পড়াশোনা করছি এবং আমি হাই স্কুলে থাকতে এই বইটি লিখেছি। ওয়াও, কিভাবে লিখলেন মানে সেই গল্পটি শুনিয়ে। জি, সো আমি যখন গত বছর যখন আমি হার্ভার্ডে অর্থনীতি নিয়ে আমি যখন পড়তেছিলাম, আমি বাংলাদেশ থেকে আমি একমাত্র ছাত্র ছিলাম আমার ক্লাসে, এবং আমি আমার প্রফেসরকে জিজ্ঞাসা করলাম যে আমার দেশে 17 কোটি লোক আছে, আপনাদের আমেরিকা আমাদের থেকে যে বেশি লোক আছে তা না, কিন্তু আপনারা এত ধনী আর বাংলাদেশ আমরা হলো মানে রিলেটিভলি আমরা এখনো পুয়ার, আমরা গরিব। এবং আমার টিচার তখন বলেছিল যে আমেরিকায় তাদের হলো স্টুডেন্টদের অর্থনীতি, ফাইন্যান্স, এগুলো নিয়ে ছোটবেলা থেকে স্কুল মানে 10 থেকে শুরু হয়ে যায়, আরও আগের থেকে শুরু হয়ে যায়। এবং এই কারণে আমাদের সমাজে এই প্রবলেমটা আমি দেখলাম। তার জন্য সে কারণে আমি ভাবলাম যে না, আমি হলো একজন তরুণ, আমার বয়স 17, আমি ভাবলাম অন্য তরুণদের জন্য আমি স্টক মার্কেটটা লিখি, যেন অন্যরা ইন্সপায়ার হবে এবং তারাও স্টক মার্কেটটা নিয়ে বুঝবে এবং বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। ওহ, ওয়ান্ডারফুল থট। এটি কত পৃষ্ঠা লেগেছে? আমি এই বইটা প্রায় 1 বছর কাজ করেছি। টোটাল 9টা অধ্যায় আছে এখানে এবং প্রায় 70 পৃষ্ঠার মতো। এবং এই বইতে শুধু না, এই বইতে গ্রাফিক্সও আছে, আপনি দেখতে পারবেন। দর্শকদের ক্যামেরায় দেখাবো। এই বইতে গ্রাফিক্সও আছে। এটা হলো সবার জন্য, শুধু তরুণদের জন্য না। এটা সহজ ভাষায় লেখা হয়েছে, যেটা আপনারা সবাই পড়লে বুঝতে পারবেন যে স্টক মার্কেটটা কি এবং আমাদের জীবনে কত ফাইন্যান্সটা গুরুত্বপূর্ণ। এবং আমি বিশ্বাস করি আমার বইটা দিয়ে জনগণ, আপনারা সবাই বাংলাদেশের মানুষ, বিশেষ করে তরুণরা, আমরা একটা তরুণদের দেশ, আপনারা বইটা পড়বেন এবং বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ ভেরি মাচ আরিফ। আপনার ইনিশিয়েটিভের জন্য অনেক ধন্যবাদ। আপনি ঘুরে দেখবেন মেলা। আসলে সত্যি এই বইটা আমারও পড়া উচিত। আসলে ফাইন্যান্সেস আর ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সঙ্গে আরেকজন লেখিকা আছেন, খণ্ডিত জীবন, উম্মে সোহাগী। কী নিয়ে লেখা উম্মে সোহাগী? এদিকে তাকে।
বইটি কি আপনার লেখা? জি আমার প্রথম? লেখা। না না, এটা দ্বিতীয় কাব্য। দ্বিতীয়তম। কি নিয়ে লেখা? এটা মূলত জীবনী, ধরেন প্রেম, বিচ্ছেদ, ভালোবাসা, মা বাবার মধ্যে অনেক ঝামেলা হয়, সাংসারিক, এক কথায় পারিপার্শ্বিক। মা হয়েছেন? না না, মা হইনি এখনো, আনম্যারিড। আচ্ছা আচ্ছা, কি কি বিষয়ে স্থান পেয়েছে আর এই বইতে? এই বইতে মূলত সাংসারিক ঝামেলা। ঝামেলা শুধুমাত্র? মিলমিশ আছে, প্রেম, বিচ্ছেদ, ভালোবাসা, রোমান্টিক, আনরোমান্টিক সবকিছু। ওকে। আরেকটি বই দেখতে পাচ্ছি পিছনে। হচ্ছে আমার প্রথম কাব্যগ্রন্থ ত্রিকোণ জানালা। ত্রিকোণ জানালা। জি। কি নিয়ে লেখা? এটা কি নিয়ে লেখা? এটা হচ্ছে আপনার ত্রিকোণ মানে হচ্ছে তিন কেন্দ্রিক, মানে তিন ট্রায়াঙ্গেল। ওকে। এটার মধ্যে আপনার ইসলামিক এবং সামাজিক, প্রেম, ভালোবাসা। আচ্ছা, অলরাইট। এই কেমন সাড়া পেল বই দুটো? আলহামদুলিল্লাহ। প্রথম কাব্যগ্রন্থ এবং দ্বিতীয় কাব্যগ্রন্থ দুটোই আমি কিন্তু দেশের বাইরে বসে লিখেছি। তাই? জি। ওকে ওকে। আমি জানুয়ারি 7 তারিখ দেশে এসেছি মূলত বইমেলাকে কেন্দ্র করে। কোথায় থাকা হচ্ছে? আমার বাড়ি হচ্ছে খাগড়াছড়িতে, আমি খাগড়াছড়ি থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। উমেশ সবাইকে আপনার বইগুলো ভালো করে চলুক এবং আপনার লেখা আরও বাড়ুক আপনার প্রকাশনা। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। আমাদের সঙ্গে আরও একজন লেখক আছেন, আরও অনেক লেখক আছেন বাই দ্য ওয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যিনি আছেন তার নাম হচ্ছে স্বপন মিয়া। বাংলাদেশে দাঁড়াবার পা কোথায়, চমৎকার। বাঙালি মুসলিম স্বপন মিয়া। বাঙালি মুসলিম আরেকটি বিখ্যাত লেখকের একটা বই ছিল, মুস্তাফা। জি জি, স্যার। আচ্ছা, এটা নিয়ে শুনবো আগে, আপনারটা নিয়ে শুনবো। বাঙালি মুসলিম কি নিয়ে লেখা? আচ্ছা, এটা হচ্ছে বাঙালি মুসলমানদের উত্থান এবং পতন নিয়ে লেখা। আমরা বাঙালি মুসলমান আগে যেই গুণে শাসন করতো সারা বিশ্বকে, এখন তাদের গুণ হারিয়ে তারা পরধর্মের কাছে চলে যাচ্ছে, এটা নিয়ে লেখা আর কি। ওকে, আসলেই কিন্তু তাই। এবং যত নক্ষত্র আছে সেগুলোর নাম কিন্তু আরবরা দিয়েছে, মুসলমানরা দিয়েছে। কিন্তু এখন যারা এই কথাগুলো বলছে, যে হুজুরা ওয়াজগুলো করছে বিভিন্ন জায়গায় বসে, আপনি কি গত 10 বছরে একজন হুজুরকে দেখেছেন যে এরকম আবিষ্কার করতে? কারণ কি, তারা শুধু ওয়াজের মধ্যেই ব্যস্ত আছে। তারা যে শিল্প, বিজ্ঞান, সংস্কৃতি নিয়ে কাজ করা দরকার, সারা বিশ্ব যেখানে এগিয়ে যাচ্ছে আমরা সেখানে পিছিয়ে পড়ছি। মানুষের মিল নাই, তাই জি, সবাই একসঙ্গে হতে পারছে। হ্যাঁ, সবগুলো বিষয় নিয়ে লেখা। রাইট। আর এখানে বাংলাদেশ দাঁড়াবার পা কোথায়, এটা কি নিয়ে লেখা? এটা খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে আমরা এখন সময় কাটাই গত 50 বছরের গান শুনে, 50 বছর আগের সিনেমা দেখে। কিন্তু আমরা কি এখন একটা সিনেমা নির্মাণ করতে পারছি এখন, যেটা নিয়ে আগামী 100 বছর পরে গর্ব করব? হচ্ছে না। কিন্তু শুধু শিল্প, সাহিত্য, সংস্কৃতি কেন, আমাদের অর্থনীতি, আমাদের ধর্মচর্চা, আমাদের প্রকৃতি কিন্তু সব কিছু আমাদের বিপক্ষে কাজ করছে। আমরা কিন্তু এমন একটা বিষয় পাচ্ছি না খুঁজে। আমরা যখন দেশ নিয়ে চিন্তা করি তখন দ্বিধায় পড়ে যায় যে আমরা একটা বিষয় পাচ্ছি না যেটা নিয়ে আগামী 100 বছর পর গর্ব করতে পারি। জি, তাহলে সেখানে এটা পড়লে কি আসলে জানতে পারবে যে কি? হ্যাঁ, এটা হচ্ছে ডায়াগনোস করা, পুরো বিষয়টাকে মানে করা, নির্ধারণ করা এবং হচ্ছে এটা নিয়ে কাজ করা। কেমন সাড়া পাচ্ছেন? অনেক ভালো সাড়া পাচ্ছি। আন্তরিক ধন্যবাদ। কোথায় পাওয়া যায় দর্শক একটু বলে দেবেন? আমার এই বাংলাদেশ দাঁড়াবার পা কোথায়, এটি পাওয়া যাবে জাগৃতিতে 644 45 46 নম্বর স্টলে। আর বাঙালি মুসলমানটি পাওয়া যাবে 192 93 নম্বর স্টলে জলধিতে। আন্তরিক ধন্যবাদ। আমাদের সাথে অনেক লেখক আছেন, আরও একজন তরুণ লেখক দেখতে পাচ্ছি। 4টি বই, ছায়ামূর্তি ও রবীন্দ্রভক্ত বালক আকিব শিকদার, এবং সেই সঙ্গে রয়েছে দোলনা দোলার কাব্য, আরেকটি রয়েছে জ্বালাই মশাল মানব মনে। এটা নিয়ে শুরু করতে চাই। এটা কি নিয়ে লেখা? এটা কবিতার বই। আমি আসলে বিশ্বাস করি যে আমাদের চারদিকে যে অবক্ষয়গুলো আছে, এই অবক্ষয়গুলো সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না, কিন্তু একজন লেখক তার চোখে কিন্তু বিষয়গুলো ধরা পড়ে। এবং আমাদের দায়িত্ব সেই বিষয়গুলোকে ধরে ধরে পাঠকের চোখ খুলে দেয়া। কবির কাজই তো আসলে পাঠকের চোখ খুলে দেয়া কবিতার মধ্যে দিয়ে। এই ভাবনা থেকে লেখা। এই ভাবনা থেকে লেখা। আর আগে যে বই দুটোর দেখিয়েছিলাম, এটা হলো এবছর প্রকাশিত হয়েছে ছায়ামূর্তি ও রবীন্দ্র ভক্ত বালক। এটি গল্পের বই, এটি কিশোর উপযোগী গল্পের বই, এবং এবছর এটি কিডস কারাভান পাণ্ডুলিপি প্রতিযোগিতায় প্রকাশিত হয়েছে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। বইগুলো নিশ্চয়ই দর্শক পড়বে। কোথায় পাওয়া যাচ্ছে একবার একটু যদি বলেন? এটা কিডস কারাভান এর 943 নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে। আন্তরিক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, মেলা ঘুরে দেখবেন। আমি এবার একটা পাঠকের সঙ্গে কথা বলতে চাই। প্রিয় দর্শক, বলেছিলেন যে একজন পাঠকের সঙ্গে কথা বলবে। একটি পরিবার আছে আসলে, সঙ্গে একটি কন্যা আছে, কোলেই আছে উনি। তার জন্য প্রথমেই ছোট কাকুর চকলেটটা দিতে চাই। তোমার জন্য চকলেট, ধরো। মাকে দিতে পারো এখন হাতে রাখার জন্য। কেমন আছেন, কেমন লাগছে বইমেলা? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। বই কিনেছেন কোনো? না, আমরা এই যে মাত্রই এন্ট্রি করলাম। তো দুজনেই বই পড়েন কি? ওরকম পড়া হয় না। তো বই যে পড়া হচ্ছে এটা নিয়ে আসলে কি মনে, আপনাদের ছোটবেলাতে আপনারা বই পড়ার অভ্যাসটা পেয়েছেন নিশ্চয়ই?
আসলে এখন মুঠোফোনের মধ্যে এত আমরা মানে বন্দি হয়ে গেছি যে আসলে বই পড়া আগে যেরকম একটা অভ্যাস ছিল যে আমরা অবসর টাইম পেলে চিন্তা হতো যে কি করব অবসর টাইমটা, আমরা বই পড়ে টাইম পার করি কিংবা মাঠে খেলাধুলা করি। কিন্তু এখনকার বাচ্চা কাচ্চারা দেখা যায় কি, যেমন ও মানে আমি পড়াশোনা করতেছি তো ও যখন দেখি যে বেশিরভাগ টাইমটা ফোনে পার করতেছে, ভয় লাগে না ওর ভবিষ্যৎ? হ্যাঁ তা তো অবশ্যই। তখন কি করি বলতে, তখন আমি মানে চেষ্টা করি যে ওর সঙ্গে টাইম কাটানোর, তারপরে হচ্ছে বই দেওয়ার চেষ্টা করতেছি। ও যে বইয়ের মলাটের গন্ধ পাবে না সেটা তো আফসোস হবে, তাই না? তা তো অবশ্যই। বইটা তো পড়ার জন্য আসলে আমাদের নিজেরই উদ্যোগী হওয়া উচিত। নিশ্চয়ই আমরা আবারও হব, বই মেলা আসলে তো নিশ্চয়ই একটু পড়তে ইচ্ছা করে। জি জি অবশ্যই। বই তো কিনেন তো অন্তত, হ্যাঁ কিনা হয়। একটি বই তো নিশ্চয়ই কিনে নিয়ে যাবেন এবং আমাদের এই প্রজন্মের শিশুর জন্য অবশ্যই নিয়ে যাবেন। ভালো থাকবেন, ঘুরে দেখবেন মেলা, ভালো থাকবেন, অনেক অনেক শুভকামনা রইল। আরও লেখক আছেন আমাদের সঙ্গে, জাগ্রত শূন্যতা নিয়ে আছেন আর এ ভাবন। কি নিয়ে লেখা বইটি? কবিতার বই। কবিতা কি কি বিষয়ে স্থান পেয়েছে? এগুলা আপনার পরিবার, সমাজ এবং শিক্ষাগত, মানে প্রথম বই? হ্যাঁ প্রথম বই। আচ্ছা, কতগুলো কবিতা আছে এর মধ্যে? 65টা কবিতা। কোথায় পাওয়া যাচ্ছে? মাছরাঙা টেলিভিশন 353 স্টল। মাছরাঙা টেলিভিশন, মাছরাঙা স্টল। আচ্ছা মাছরাঙা স্টল। ভালো থাকবেন। আরে ভাবুন, আপনার প্রথম বইয়ের জন্য শুভকামনা রইল। আমাদের সঙ্গে আরও লেখক আছেন, আবৃত্তির প্রথম পাঠ তরুণ রাসেল। একটু বুঝিয়ে যদি বলেন দর্শকদের উদ্দেশ্যে। আসলে আমার বইটির নাম আবৃত্তির প্রথম পাঠ। দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে চ্যানেলের বইমেলা সরাসরি অনুষ্ঠান থেকে। বাঙালি এমন একটি জাতি যারা একমাত্র আমাদের দেশের জন্য, ভাষার জন্য রক্ত দিয়েছে এবং আমাদের রক্তের বিনিময়ে অর্জিত এই ভাষা, আমরা সেই ভাষার মর্যাদা রক্ষার জন্যে যদি নিজেরা সচেতন না হই, বিশেষ করে আমরা যারা মিডিয়াতে কাজ করছি বা আমরা যে কোনো মাধ্যমেই যখন কথা বলছি, তখন আমাদের উচিত আমাদের দেশের যে নিজস্ব ভাষা এবং সংস্কৃতি সেটিকে সঠিকভাবে তুলে ধরা। আপনার বইটি কি বিষয় নিয়ে লেখা? আমার বিষয়টি হচ্ছে যে আমরা আবৃত্তি এবং শুদ্ধ উচ্চারণ, প্রমিত উচ্চারণে কথা বলা এবং এটা কলা কৌশল, এটা শেখানোর জন্য একটি শিক্ষামূলক বই, ট্যাকটিক্স শেখার জন্য। রাইট। আর আমি হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য প্রাচীন সাংস্কৃতিক বিদ্যাপীঠ বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস বাফার আমি বাচিক কলা বিভাগের একজন শিক্ষক। আমি একজন বাচিক শিল্পী এবং শিক্ষক। সেই সুবাদে আমার মনে হলো যে আবৃত্তি চর্চার জন্য, উচ্চারণ শেখার জন্যে কিংবা প্রমিত বাংলায় কথা বলার জন্য একটা উপযোগী বই থাকা দরকার। কথা বলা যে একটা বিরাট কলা, এটা কিন্তু স্যার অনেকে স্যার জানেন। অবশ্যই, কারণ বাচিক কলা মানে হচ্ছে কথা বলার শিল্প। তা আমাদের কথা বলাটাও একটা শিল্প হতে পারে। আমরা কথা বলেই মানুষের মন জয় করতে পারি। তা আমরা এটি আসলে বাস্তবিকভাবে অনেক রূপ দেখি যে আমাদের কথা বলে কত কিছু করা যায়, কত অসাধ্যকে সাধন করা যায়। আন্তরিক ধন্যবাদ স্যার, আপনার উপস্থিতি আমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে এবং খুব রিফ্রেশিং লাগবে। আপনি ভালো থাকবেন, ঘুরে দেখবেন। আমাদের সঙ্গে আরও একটি পরিবার আছেন, লেখকও আছেন বোধহয়, তার সঙ্গে কন্যা রয়েছেন, তার পুত্রও রয়েছেন। কেমন আছো তোমরা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো। তোমরা যে চ্যানেলের একটা বুথে এসে বুঝতে পেরেছো তো? ছোট কাকুর নাম শুনেছো? হ্যাঁ। ছোট কাকু সিরিজের নাম শুনেছো? ছোট কাকু মনে হয়। আচ্ছা, আজকে শুনে নাও। ছোট কাকু ক্লাবের পক্ষ থেকে তোমাদের জন্য চকলেটস কিন্তু আছে। তো আজকে তো চকলেট যেহেতু পেয়েছো, তাহলে পরে তো শুনতে হবে, তাই না? পড়তে হবে তো। কেমন লাগছে মেলা এবারে ঘুরতে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ছেলে মেয়েকে নিয়ে এসেছেন যে? হ্যাঁ, আমি ছেলে মেয়েকে নিয়ে আসি, কারণ আমি নিজে লেখক, আমি পাঠক এবং আমি ছেলে মেয়েকে বই মেলায় নিয়ে এসে বইমুখী করতে চাই। এবং ওরা, আমার ছেলে ইতিমধ্যে বই পড়া শিখছে, পড়তে পারে এবং ও লিখতে পারে। ও কাপ্তাইরা ট্যুর করে এসে একটি গল্প লিখেছিল, যেটা পত্রিকাতে প্রচার হয়েছে। এই হচ্ছে আমার ছেলে মেয়ের গল্প। আর আমার যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমি এবার আমার মেলাতে একটি বই এসেছে, ছাত্র আন্দোলন তিয়ানআনমেন থেকে ঢাকা। আমি এইবার মেলাতে জাগতিক প্রকাশনী থেকে বইটা এসেছে। জার্নালের মতো করে লিখেছেন? ডায়েরির মতো করে? ডায়েরির মতো করে লিখেছেন না, ডায়েরির মতো করে লেখে নেই। এটা শুধুমাত্র বাংলাদেশের সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র আন্দোলন তা নয়, বিশ্ব ছাত্র আন্দোলনের ইতিহাস এখানে রয়েছে। এখানে আমরা জানি যে মানব সভ্যতার পরিবর্তনের পিছনে ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন ইম্পেরিয়াল ছাত্র আন্দোলন, হোয়াইট রোজ ছাত্র আন্দোলন, ফরাসি বিপ্লবে ছাত্রদের অংশগ্রহণ, বর্ণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই যে তিয়ানআনমেন চত্বরে ছাত্র আন্দোলন, বড় বড় ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছে।
বাংলাদেশে গৌরবময় ছাত্র আন্দোলন রয়েছে, 52-এর ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর যুদ্ধ, 90-এর স্বৈরাচারী আন্দোলন, নো ভ্যাট আন্দোলন, শিক্ষক মুক্তির আন্দোলন, বর্ণ বৈষম্য বিরুদ্ধে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই সকল ছাত্র আন্দোলনের তথ্য উপাত্ত সংগ্রহ করে আমি আমার বইতে সংযুক্ত করেছি। অনেক রিসোর্সফুল একটি বই। কোথায় পাওয়া যাচ্ছে দর্শকদের যদি বলে দেন। জাগতিক প্রকাশনী থেকে প্রকাশিত, স্টল নম্বর 551-52 পাওয়া যাচ্ছে। আন্তরিক ধন্যবাদ এবং আপনাকে বিশেষভাবে সাধুবাদ জানাই, আপনি আপনার সন্তানদের নিয়ে এসেছেন বই কিনতে, আন্তরিক ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও দুজন নারী পাঠক রয়েছেন, তরুণী রয়েছেন দুজন, ওনারা ঘুরতে এসেছেন ছুটির দিনে। কেমন আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ভালো আছেন? ভালো আছি। আপনি ঢাকায় থাকেন? জি, আমরা ঢাকায় থাকি। বইমেলায় কেন হঠাৎ করে আজকে শুক্রবারে এলেন বই কিনতে? জি, আমরা আসলে বই কিনতে এনেছি। আমরা প্রতি বছরই এই সময় বইমেলা আসা হয়, তবে এবার 2025 সালের অমর একুশে বইমেলাটা খুবই সুন্দর লেগেছে, কারণ এবারে আমাদের গণ অভ্যুত্থানের অনেক ধরনের বই ফুটিয়ে তোলা হয়েছে। আমরা অনুপম প্রকাশনীতে, তারপর পাঞ্জেরি প্রকাশনীতে, অনেক ধরনের প্রকাশনীতে গিয়েছি, আমাদের অনেক ধরনের বই দেখেছি, ওই বইগুলো পড়েছি এবং আমাদের কাছে খুব ভালো লেগেছে। আসলে আমাদের শিক্ষার্থীদের উচিত আমাদের আমরা যে পুঁথিগত বিদ্যা ছাড়াও আমাদের সৃজনশীলতা বাড়ানোর জন্য কিছু কিছু বিদ্যা দরকার। ব্যক্তিগত পাঠাগার করার ইচ্ছা আছে কি বা অলরেডি আছে? অবশ্যই আছে। যেহেতু আমরা স্টুডেন্ট, আমাদের শিক্ষাগত জীবনে আমাদের দরকার আমাদের যে পাঠ্য বই বা নিজেদের পড়ার জন্য আমরা যে বইটা পড়ি সবসময় সেই জ্ঞানই আমাদের জন্য সীমাবদ্ধ নয়, তাছাড়াও আমাদের আরও বিভিন্ন জ্ঞানের প্রয়োজন। বইমেলায় আসার পর আমরা আমাদের স্টুডেন্টরা বিভিন্ন ধরনের বই দেখছি, বিভিন্ন ধরনের ভালো লাগা। জুলাই গণ অভ্যুত্থানের যে নতুন বই মীর মুগ্ধ, আবু সাইদকে নিয়ে অনেক কথা লেখা, যা আমাদের কখনো দেখিনি। আমরা 1952 সালে ভাষা আন্দোলন দেখিনি, কিন্তু 2024 সালের গণ অভ্যুত্থান দেখেছি, যা আমাদের ভিতরে চেতনাবোধকে জাগ্রত করে তোলে। তাই আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টকেই বইমেলায় আসা দরকার। এখানে এসে বিভিন্ন ধরনের বই পড়ে তাদের আরও জ্ঞান সমৃদ্ধ করা দরকার, যা আমাদের সৃজনশীলতা আরও বাড়ায়। একদম চমৎকার লাগলো দুই পাঠকের সঙ্গে আমার কথা বলে। আপনাদের যদি ছোট কাকুর পক্ষ থেকে চকলেটস রয়েছে, আপনাদের মেলায় এসছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে নিশ্চয়ই, মেলা ঘুরে দেখবেন। আমাদের সঙ্গে আরও একটি পরিবার আছে, আজকে অনেক পরিবারের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে, আমার খুব ভালো লাগছে কথা বলতে। তার 3জন সন্তানকে নিয়ে তিনি এসেছেন, দুজন সবাই আমাদের সন্তান। আসলে বেসরকারি চাকরি করি তো, বাচ্চাদের আবদার মেটাতে মেলায় আসা। কেন এলেন মেলায়? আসলে এই যে বাচ্চাদেরকে ওরাই চেয়েছে, লেখার প্রতি ওরাই চেয়েছে বই মেলা। আচ্ছা, ইন্টারনেটে আপনি দেখে। কি বই পড়তেন ছোটবেলায়? জি জি জি। আচ্ছা, বিশেষ করে উত্তরিতে পরে ওর একটা বইয়ের জন্য আসছিলাম, ওইটা আসলে পাই নাই, জ্ঞান ভান্ডার। বাহ, চমৎকার, আন্তরিক ধন্যবাদ। অনেক ভালো লাগে আসলে যখন পরিবারগুলো এইভাবে তাদের পুরো পরিবার নিয়ে আসলে ঘুরতে আসেন বইমেলাতে বই কিনবার জন্য, এবং বই পড়ার অভ্যাসটা যাতে অব্যাহত থাকে সেই প্রত্যাশা নিয়ে তার সন্তানদের জন্য, তার পরবর্তী প্রজন্মের জন্য। দর্শক, আজকের আয়োজন শেষ করছি এখানেই। খুব ভালো লাগলো এবং আরও অনেক কথা বলতে হতো যদি থাকতে হয়। আজকে তো পারছি না, আগামীকাল কথা দিচ্ছি, নিশ্চয়ই কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বইমেলা একবার হলেও আসবেন। বইমেলা আসলে অবশ্যই একটি বই কিনতে ভুলবেন না। শুভেচ্ছা হলো সবাই। ফেব্রুয়ারি 21 অহংকার রক্ত দিয়ে কেনাই ভাষার অধিকার, বই মেলাই মাসে বলে আনন্দিত হই। বই আমার প্রিয় বন্ধু, ভালো বন্ধু বই, সুরে সুরে বলি তাই বই এবং বই। বই আমার প্রিয় বন্ধু, ভালো বন্ধু বই।